আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কানেকশন ক্লিয়ার আছে কিনা একটু জানিও। সাউন্ড কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার আছে। অনেকজনের হয়তোবা পরীক্ষা চলতেছে। ওকে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি আমাদের আজকের পার্ট। আমাদের যেহেতু আসলে পুরোটাই বুঝে বুঝে পড়ার বিষয়, এই জন্য আমিও টান দিচ্ছি না, তবে মাঝখানে কয়েকদিন বেশি গ্যাপ হয়ে গেল। আবার দেখি আজকে থেকে নিয়মিত হওয়া যায় কিনা। লেখা যাতে স্পষ্ট বুঝতে পারে, যেন কাছাকাছি চলে যাচ্ছে। কেমন? হ্যাঁ, তাহলে আমরা গতদিনে পড়েছিলাম হচ্ছে কি পড়েছিলাম? ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। তো এল গ্লুকোজ নিয়ে আমরা কিছু কথা মনে রাখবো, যে আমরা পৃথিবীতে যত গ্লুকোজ পাই সবগুলো কিন্তু ডি গ্লুকোজ। হ্যাঁ, প্রাকৃতিকভাবে যত গ্লুকোজ পাওয়া যায় সবগুলো ডি গ্লুকোজ। আর এল গ্লুকোজটা কৃত্রিমভাবে তৈরি করতে হয়। এল গ্লুকোজের দুইটা বিষয়, একটা হচ্ছে যে ধরো যে ডায়াবেটিক্স রোগীদের যে খাওয়ানো হয় তাদেরকে কিন্তু ডি গ্লুকোজ না এল গ্লুকোজ খাওয়ানো হয়, কারণ ডি গ্লুকোজ খাওয়াইলে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়, একটা কথা। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কিছু টেস্টের মধ্যেও কিন্তু এটা লাগতে পারে। তো যাই হোক, এগুলো আমরা মনে রাখলেই চলছে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা গ্লুকোজের কিছু আইসোমার লিখবো। হ্যাঁ, তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই যে গ্লুকোজ আমরা লিখলাম, আমরা গ্লুকোজের 3টা আইসোমার নিয়ে এখন আমরা আলোচনা করব। ধরো একদিকে আমরা গ্লুকোজের কথা বললাম, বা ডি গ্লুকোজ ধরো, তাহলে একদিকে আমরা লিখতেছি গ্লুকোজ, এবং সেটা কি গ্লুকোজ বলেছি? ডি গ্লুকোজ। মাঝখানে আমরা লিখব ডি ম্যানোজ। ডি ম্যানোজ। আসলে এই অধ্যায়ে যদি উদ্দীপকগুলো না বুঝতে পারি তাহলে আমাদের ঝামেলা হবে। আর আরেকটা লিখতে পারি আমরা ডি গ্যালাক্টোজ। ডি গ্যালাক্টোজ। এগুলোর মধ্যে আমরা একটু পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রত্যেকে কিন্তু একে অপরের কি বলা যায় বলো? প্রত্যেককেই। এরা কিন্তু সবাই একই রকম। তাহলে প্রত্যেকের সংকেতে আমরা এখানে যাদের লিখলাম তাদের প্রত্যেকের আণবিক সংকেত কিন্তু সেম। তাহলে সবারই আণবিক সংকেতটা হচ্ছে কমন। এখানে প্রত্যেকের আণবিক সংকেত আমরা সবাই জানি কি হবে বলো? আচ্ছা, একটু দেখা যাচ্ছে কিনা দেখে নিই। প্রত্যেকের আণবিক সংকেতটা হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, C6H12O6। প্রত্যেকের আণবিক সংকেত এখানে কি হবে? C6H12O6। C6H12O6 এটা হচ্ছে প্রত্যেকের আণবিক সংকেত। তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এদের প্রত্যেকের কিন্তু আবার কার্যকরী মূলক একক বা একই। তো এখানে কার্যকরী মূলকটা কি বলো? CHO। প্রত্যেকের কার্যকরী মূলকটাও কিন্তু সেম। তাহলে আমি প্রত্যেকের আগে গঠনটা লিখি, বা আমি ধরো ডি গ্লুকোজের গঠন লিখি, কারণ এটা তোমরা জানো। তাহলে 6 কার্বন, 1 2 3 4 5 6। আমি বলেছিলাম লাস্টে CH2OH লিখে দিবা। প্রথমে CHO, কার্বনের 4টা করে হাত দিয়ে আমরা। আচ্ছা, এখানে একটু বলে দিই তোমাদেরকে যে গ্লুকোজের যেহেতু আমরা অনেকগুলোই বুঝাইছি, তো গ্লুকোজের 2 নাম্বার কার্বনের ডান পাশে OH, 3 নাম্বার কার্বনে তাহলে বাম পাশে OH, 4 নাম্বার কার্বনে আবার কি ডান পাশে। এখন 5 নাম্বারে ডান আর বামের উপর ভিত্তি করে ডি এবং এল হবে। আমরা যেহেতু প্রাকৃতিকভাবে যত গ্লুকোজ পাই সবাই হচ্ছে ডি ডেক্সট্রো, তাহলে ডান পাশে আছে সবগুলো। তাহলে বাকিগুলোতে কি বসবে বলো? এইচ বসবে। এইচ এইচ। তাহলে আশা করি এটা তোমরা সবাই জানো। আমি তাহলে 3টার ক্ষেত্রেই ওই গ্লুকোজেরটাই লিখে ফেলি, যদিও সময় যাচ্ছে একটু। তোমরাও কিন্তু আমার সাথে সাথে লিখে ফেলতে পারো, আমার সাথে সাথে লিখে ফেলো, না দেখে লেখার চেষ্টা করো। আচ্ছা, এদিকে হাতগুলো দিলাম না, কারণ এগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে 2 এ ডান পাশে, 3 এ বাম পাশে, 4 এ ডান পাশে, 5 এও ডান পাশে। বাকি হাত হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন
হাইড্রোজেন। ওকে, 2 এ ডান পাশে, 3 এ বাম পাশে, 4 এ ডান পাশে, 5 এও ডান পাশে, যেহেতু সবগুলো প্রাকৃতিক। বাস, তাহলে আমি 3টা জায়গাতেই কিন্তু সংকেত লিখেছি কার? আমি 3টা জায়গাতেই সংকেত লিখেছি হচ্ছে কার বলো? ডি গ্লুকোজের। এখন তাহলে আমি বুঝবো বা আমি বলে দিব যে ডি গ্লুকোজ এবং ডি ম্যানোজের মধ্যে পার্থক্য কি। ডি গ্লুকোজ এবং ডি ম্যানোজের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র ডি গ্লুকোজের এই সংকেতে এই যে 2 নাম্বার কার্বন যেটা আছে, 2 নাম্বার কার্বনের এই হাইড্রক্সিল মূলককে যদি তুমি কোথায় নিয়ে আসো বলো? বামে নিয়ে আসো, এবং ডানে যদি হাইড্রোজেনকে নিয়ে যাও, তাহলে এটাই কিন্তু হয়ে গেল ডি ম্যানোজ। তাহলে এর সাথে পার্থক্য কি বলো? কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে পার্থক্য। এটাকে আমরা বলতে পারি একে অপরের C2, মানে কার্বন 2 নাম্বার এপিমার। এখন তোমাদেরকে এপিমারটা কিন্তু আমি বুঝাইছিলাম, মনে আছে? তোমাদেরকে এপিমার কিন্তু আমি বলেছিলাম, কি বলেছিলাম? যখন দুটি যৌগের মধ্যে একটি কার্বনের অবস্থানগত পার্থক্য হবে, যখন দুটি যৌগের মধ্যে একটি কার্বনের শুধুমাত্র অবস্থানগত পরিবর্তন হবে। তাহলে আমি 2 নাম্বার কার্বনের কি অবস্থানগত পরিবর্তন করলাম? হাইড্রক্সিল মূলকটা ডান পাশে ছিল, বাম পাশে নিয়ে আসছি, হাইড্রোজেনটাকে ডান পাশে নিয়ে গেছি। তখন কিন্তু তার নাম চেঞ্জ হয়ে গেল। তার নাম এখন কি? ডি ম্যানোজ। ডি ম্যানোজ। তাহলে বলো তো ডি গ্লুকোজ এবং ডি ম্যানোজকে আমরা কি এপিমার বলতে পারবো কিনা? তাহলে ডি গ্লুকোজ এবং ডি ম্যানোজ হচ্ছে এপিমার। এপিমার। এবার আসো ডি গ্যালাক্টোজে কি হয় আমরা সেটা দেখব। ডি গ্যালাক্টোজে যেই কার্বনটা চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে 4 নাম্বার কার্বন। কয় নাম্বার কার্বন? 4 নাম্বার কার্বন। তাহলে দেখো 1 2 3 4, এই 4 নাম্বার কার্বনের এই যে হাইড্রক্সিলটা, এবার সেটা চলে আসবে কোথায়? বাম পাশে, আর ডান পাশে চলে যাবে হাইড্রোজেন। তাহলে এখানেও কিন্তু একটা কার্বনের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে আমি কিন্তু এটাও বলতে পারি যে ডি গ্লুকোজ এবং ডি গ্যালাক্টোজ এরাও কিন্তু পরস্পর একে অপরের কি এপিমার। এরাও কিন্তু একে অপরের এপিমার, কারণ আমি সেম গঠন লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। এরও 4 নাম্বার কার্বন, তাহলে এখানে কি এপিমার বলতে পারি আমরা? C4 এপিমার, মানে 4 নাম্বার কার্বনের পরিবর্তন হয়েছে। একটা কার্বনে কিন্তু এপিমার হতে হলে পরিবর্তন হতে হবে একটা কার্বনে জাস্ট, তাহলে C4 এপিমার বলতে পারি। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদেরকে প্রশ্ন করে করে পড়ালেই ভালো, বলো তো যে ডি ম্যানোজ এবং ডি গ্যালাক্টোজকে কি আমি এপিমার বলতে পারবো কিনা? যারা ক্লাস করছো একটু বলো তো দেখি। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি, ফাহিম ওয়ালাইকুম আসসালাম, দেখি যারা আছো একটু দ্রুত বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নয়ন ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যে ডি ম্যানোজ এবং ডি গ্যালাক্টোজ কি এপিমার কিনা? থ্যাংক ইউ, একজন উত্তর দিয়ে দিয়েছে না। যারা আছো দেখো, আমি যেহেতু লিখে লিখে পড়াচ্ছি একটু সময় বেশি যাচ্ছে, মানে অল্প পড়াতে টাইমটা চলে যাচ্ছে, এজন্য একটু ফোকাস করো তোমরা। দেখো এপিমার হওয়ার জন্য আমি বলেছি শুধুমাত্র একটা কার্বনের পার্থক্য থাকবে, শুধু একটা কার্বনে। কিন্তু দেখো এর প্রথমে তো ঠিক আছে, 2 নাম্বার কার্বনটা দেখো তো, 2 নাম্বার কার্বন কিন্তু এইটা একরকম এটা একরকম, তাহলে 2 নাম্বার কার্বন মিলছে? মিলে নাই। আবার 4 নাম্বার কার্বন দেখো, সেটাও মিলে নাই। তাহলে এটা কি একটা কার্বন হলো নাকি 2টা কার্বন? তখন কিন্তু ডি ম্যানোজ এবং ডি গ্যালাক্টোজকে এপিমার বলতে পারবা না, এরা এপিমার নয়। ক্লিয়ার সবার? তাহলে যদি বলো যে ডি গ্লুকোজ এবং বা ডি ম্যানোজ এবং ডি গ্যালাক্টোজকে আমরা এপিমার বলবো না, কিন্তু কি বলবো বলো? এরা তিনজনেই, এরা প্রত্যেকেই কিন্তু একে অপরের কি বলো? এরা প্রত্যেককেই একে অপরের আইসোমার। আইসোমার নিয়ে কোনো সমস্যা নাই, এরা প্রত্যেককে আইসোমার, কিন্তু এরা কি নয়? ডি গ্লুকোজের সাথে ডি ম্যানোজও এপিমার, ডি গ্লুকোজের সাথে ডি গ্যালাক্টোজও এপিমার, কিন্তু ডি ম্যানোজের সাথে ডি গ্যালাক্টোজ এপিমার নয়। আশা করি তোমরা এপিমার বিষয়টা বুঝতে পেরেছো, এবং আমি কি কি কথা বলেছি সেগুলো তুলে ফেলতে পেরেছো। যেহেতু আমি লিখে লিখে পড়াচ্ছি, আমার সাথে সাথে তুলে ফেলিও। গেল প্রথম একটা পার্ট তোমাদের শেষ করলাম। এগুলো নিয়ে উদ্দীপক আসে, তো আমি যদি এগুলো ভালো মতো না বোঝাই তাহলে উদ্দীপক দেখে তোমরা চিনতে পারবা না। এবার আমরা একটা দারুণ বিষয় পড়বো, একটু কেমিক্যাল বিষয় বলতে পারো, কেমিস্ট্রির বিষয় বলতে পারো। এখন আমরা সেইটা একটু পড়ার দিকে যাব।
এটা মুছে ফেলতেছি। হ্যাঁ, আশা করি তোমরা তুলে নিতে পারছো, তুলে নিবা, আমি সময় তো দিচ্ছি মোটামুটি বলা যায়। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ টপিকে যাব তোমাদের জন্য। মানে আমাদের বই আছে, কথাগুলো সবই আছে প্রায়, তবে তোমাদেরকে একটু বোঝার জন্য চেষ্টা করতে হবে, এটাই কথা আছে, টেনশন নাই। তো এবার আমাদের হেডিংটা কি দিব দেখো, এবার হেডিং দিব গ্লুকোজের ফিশার এবং হাওয়ার্ড প্রজেকশন। এবার তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে গ্লুকোজের ফিশার ও হাওয়ার্ড প্রজেকশন। অনেকে হয়তো এই কথাগুলো মানে শুনেছ বা বোঝো না, এরকম হবে। তাহলে গ্লুকোজের ফিশার ও হাওয়ার্ড প্রজেকশন, এবং এর সাথে আমরা হেমি এসিটাল এই শব্দটা একটু শিখে নিব, তার সাথে আরেকটা বিষয় শিখে ফেলবো আমরা, হেমি এসিটাল। যারা আমার ক্লাস করেছো তোমরা জানো যে হেমি মানে হচ্ছে অর্ধেক, হেমি এসিটাল। ওকে, তাহলে এখানে কিন্তু দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কি বলতো ফিশার, একটা বিষয় আছে, একজন বিজ্ঞানী আছে, আর একজন আছে হাওয়ার্ড। এদের প্রজেকশনটা কেমন ছিল আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। তো এদের প্রজেকশন বুঝতে গেলেও প্রথমে আমরা কি করে ফেলবো দেখো, এদের প্রজেকশন বুঝতে গেলে প্রথমে আমরা ওই গ্লুকোজের চিত্রটা আবার এঁকে ফেলতেছি। গ্লুকোজের যেটা আমরা এঁকেছিলাম মানে ডি গ্লুকোজ, তার চিত্রটা বা চেন স্ট্রাকচারটা করে ফেলছি। 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5, 6 নাম্বার কার্বনে CH2OH, 1 নাম্বার কার্বনে CHO, 2 এ 3 এগুলো ফিক্সড বলে দিয়েছিলাম তোমাদেরকে। তাহলে 2 এর ডান পাশে, 3 এর বাম পাশে, 4 এর ডান পাশে, আর যেহেতু প্রাকৃতিক সবগুলোই এই জন্য 5 এরও ডান পাশে। বাস, এই হচ্ছে ডি গ্লুকোজ। তো এই যে ডি গ্লুকোজের আমি যে চেইন বা শিকল স্ট্রাকচারটা করলাম, এটা আমি ডি গ্লুকোজের কি স্ট্রাকচার করলাম বলো? এটাই হচ্ছে ডি গ্লুকোজের চেইন বা বলতে পারি শিকল স্ট্রাকচার। তো এই ডি গ্লুকোজের চেইন বা শিকল স্ট্রাকচারটা যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন বা দিয়েছিলেন, তার নামই হচ্ছে বিজ্ঞানী ফিশার। তাহলে বিজ্ঞানী ফিশার কিন্তু এই স্ট্রাকচারটা দিয়েছিলেন বা আবিষ্কার করেছিলেন, যাই বলো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বা আজকের ক্লাসের শুরু থেকে 3টা জিনিস যেটা শিখলাম বা গত ক্লাসে শিখেছি, সেগুলো সবগুলোই হচ্ছে কি ফিশার প্রজেকশন। তাহলে আমরা যে স্ট্রাকচারটা শিখলাম সেটা হচ্ছে কি ফিশার প্রজেকশন। তাহলে ফিশার প্রজেকশন নিয়ে আশা করি তোমাদের কারো কোনো ঝামেলা নাই, তোমরা নিজেরাই মোটামুটি কি করতে পারবা, বানাইতে পারবা। এখন আমরা শিখবো হচ্ছে হাওয়ার্ড প্রজেকশন। ফিশারটা নিয়ে কি কারো কোনো কমপ্লেন আছে বলিও, আমরা একটা টপিক পড়ানোর পরে আমি কমেন্টগুলো চেক করবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে ফিশার প্রজেকশন, তাহলে বিজ্ঞানীর নামের কারণে এটার নাম এরকম হয়েছে। এখন এদের মধ্যে যে একটা আন্তঃআণবিক বন্ধন তৈরি হবে, আন্তঃআণবিক বন্ধন এদের মধ্যে, এদের নিজেদের মধ্যে অলরেডি তারা বন্ধন গঠন করে আছে, এখন তাদের মধ্যে আবার একটা আন্তঃআণবিক বন্ধন হবে। তা আন্তঃআণবিক বন্ধন হলে বলো যে এখানে কার্যকরী মূলক আমরা কোনটা বলেছি, 1 নাম্বার কার্বনে, ঠিক আছে, এবং সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন কোনটা, এই 5 নাম্বার কার্বনে। এদের মধ্যে এখন একটা বন্ধন ঘটবে, যেহেতু নিজেদের মধ্যে ঘটছে এজন্য সেটাকে কিন্তু আমি কি বলবো, অন্তঃআণবিক বন্ধন। তো এদের মধ্যে যদি অন্তঃআণবিক বন্ধন ঘটে, তাহলে আমরা এই হাওয়ার্ড প্রজেকশনটা তোমাদেরকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে হাওয়ার্ড প্রজেকশনের কথাগুলো কেমন হবে দেখো, যে হাওয়ার্ড প্রজেকশন কিন্তু চেইন স্ট্রাকচার না, হাওয়ার্ড প্রজেকশন কি, সেটা হচ্ছে চাক্রিক স্ট্রাকচার। তার মানে এরকম লম্বা চেনের মতো না, এটা এরকম নিজের হাত দেখো, আমার হাত এরকম চেইন না, এটা এরকম ভাবে একটা চক্র গঠন করবে, মনে করো এরকম চক্র গঠন করতেছে। এই চাক্রিক স্ট্রাকচারটাই বিজ্ঞানী হাওয়ার্ড সাহেব দিয়েছেন, এই জন্য এটাকে বলা হয় হাওয়ার্ড প্রজেকশন, চাক্রিক স্ট্রাকচার। তো চাক্রিক স্ট্রাকচারে কি হচ্ছে দেখো,
1 নং কার্বনের সাথে 5 নং কার্বনের বন্ধন গঠিত হবে। তাহলে চার্টিক স্ট্রাকচারে কি হচ্ছে আমি তোমাকে এখানে বুঝাইলাম মোটামুটি। আচ্ছা 1 2 3 4 ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে 1 নং কার্বন এর সাথে 5 নং কার্বন বন্ধন হবে, 5 নং কার্বনের বন্ধন হবে। তো 5 নং বললাম মানে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনের বন্ধন হবে এক কথায় 1 নং কার্বনের সাথে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনের বন্ধন হবে, তাহলে 5 নং কার্বনের। এবং বন্ধন অ্যালডিহাইডের সঙ্গে হাইড্রক্সিল মূলকের হবে। আরেকটা তথ্য এখানে মনে রাখবা, তাহলে এই স্ট্রাকচারটা চাক্রিক স্ট্রাকচার, 1 নং কার্বনের সাথে 5 নং কার্বন বন্ধনটা গঠন করে চক্রটা তৈরি করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেখানে বন্ধনটা কার কার মধ্যে হবে, বন্ধনটা হবে অ্যালডিহাইডের সঙ্গে হাইড্রক্সিল মূলকের। তাহলে বন্ধন অ্যালডিহাইড বা সিএইচও দিলাম, তাহলে অ্যালডিহাইড এর সাথে ওএইচ হাইড্রক্সিল মূলকের, ওএইচ এর বা হাইড্রক্সিল মূলকের লিখে দিলাম। এই তিনটা রুলস মনে রাখবা কার ক্ষেত্রে, হাওয়ার্ড প্রজেকশনের ক্ষেত্রে। তাহলে এই প্রজেকশনটা তিনি কিভাবে করেছিল আমি একটু তোমাদেরকে বোঝাই, দেখো। তো এই প্রজেকশনটা তিনি কিভাবে করেছেন খেয়াল করো। তাহলে সেম আমি করে ফেললাম, শুধু কি করলাম দেখো, যে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, তোমরা জানো ও এ পাশে এইচ। বলতো এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা? অবশ্যই যায়। আচ্ছা, তারপরে বাকিগুলো সেম থাকছে, কোনো চেঞ্জ আর করছি না। 2 3 4 5 লাস্টেরটাই CH2OH। 2 নম্বরের ডান পাশে, 3 নম্বরের বাম পাশে, 4 নম্বরের ডান পাশে, 5 নম্বরের ডান পাশে, বাকিগুলো HH HH। এটাকেই শুধু এভাবে লিখলাম, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এখনো চাক্রিক হয় নাই। তাহলে এই বন্ধনের ক্ষেত্রে কি হবে, এই বন্ধনের ক্ষেত্রে কি হবে, এদিকে আমি মুছে ফেলছি, কারণ তোমরা আশা করি এখন ফিশার স্ট্রাকচার বললে অটোমেটিক চেইন স্ট্রাকচার এঁকে ফেলতে পারবা। এখানে আমরা কিছু বেসিক একটু অল্প করে শিখে ফেলি। এই বেসিক আমি তোমাকে হেমি অ্যাসিটালটাও বুঝাই দিব। তো এখন আমরা কিছু বেসিক দেখি এখানে, অল্প একটু বেসিক। সেটা হচ্ছে যে এই যে আমরা যখন হাওয়ার্ড প্রজেকশন করব তখন আসলে কার কার সাথে এখানে বন্ধন তৈরি হয়, অ্যালডিহাইড এবং অ্যালকোহল। তাহলে এখানে মনে রাখবা যে যদি অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল তাহলে আমরা একটা সাপোজ একটা গঠন দিয়ে তোমাদেরকে বলি। মনে করো সেখানে অ্যালডিহাইড, তাহলে কিছু একটা আছে তার সাথে CHO প্লাস এখানে মনে করো R2 এবং তার সাথে OH, ঠিক আছে কিনা? তো R2 শুধু আর কি হতে পারবে না, H হাইড্রোজেন হতে পারবে না, বাকি কোনো কিছু একটা হইতে পারে, সমস্যা নাই। হাইড্রোজেন হলে তো পানি হয়ে যাবে এটা। তাহলে এই জিনিসটা যখন পরস্পর যুক্ত হয়, তাহলে এই দুইটা মিলে যখন পরস্পর যুক্ত হয় তখন তারা যেটা তৈরি করে, তাহলে ধরো R3 দিলাম, নতুন যে যৌগটা তৈরি হলো, এই যৌগটাকে কিন্তু আমরা কি বলবো, হেমি অ্যাসিটাল। এই যৌগটাকে বলবো আমরা হেমি অ্যাসিটাল। হয়তো আমরা অর্ধেক অর্ধেক বুঝলাম, এখনো ফুল বুঝি নাই। হেমি অ্যাসিটাল। এবং হেমি অ্যাসিটালের সাথে যদি আবার মনে করো আরেকটা অ্যালকোহল যুক্ত হয়, তার মানে R3OH আরেকটা, তাহলে তখন কিন্তু তৈরি হবে অ্যাসিটাল। তাহলে অ্যাসিটাল তৈরি হতে হলে কয়বার বন্ধন গঠন করতে হবে বলো? 2 বার। কিন্তু হেমিঅ্যাসিটাল তৈরি হতে হলে কয়বার বন্ধন গঠন করতে হচ্ছে? জাস্ট 1 বার। তো এই হাওয়ার্ড সাহেবের যে প্রজেকশন, সেখানে কিন্তু 1 বার বন্ধন গঠন হয়, মানে একটার সাথে একটা। এই কারণে সেটাকে বলা হয় হেমিঅ্যাসিটাল। তাহলে এই হেমিঅ্যাসিটাল শব্দটা বইয়ে আছে, এবং সেটা কেন, সেটা হচ্ছে গ্লুকোজের বলি বা শর্করার বলি চাক্রিক স্ট্রাকচারের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এখানে শুধুমাত্র একটা কার্বন বা একটা কার্বনের সাথে যেগুলো আছে, একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে, এই কারণে সেটাকে আমরা বলছি হেমিঅ্যাসিটাল। তাহলে আশা করি তোমরা হেমিঅ্যাসিটালটা, আচ্ছা এখানে কিছু বলছো মনে হয় তোমরা,
ফিশার মডেল 100 তে 100 একটা কার্বন বা একটা কার্বনের সাথে যেগুলো আছে একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে, এই কারণে সেটাকে আমরা বলছি হেমি অ্যাসিটাল। তাহলে আশা করি তোমরা হেমি অ্যাসিটালটা কি বলছে স্যার শেষের সাথে কেন বন্ধন গঠন করে বাকিগুলোর সাথে? শেষেরটা সবচেয়ে দূরবর্তী কার্বন কার্বন। আর যদি এগুলোর একদম ডিটেইলস অ্যানসার চাও তোমরা, তাহলে আসলে আমাকে চলে যেতে হবে, আর বায়োলজির মধ্যে থাকা যাবে না। জৈব যৌগ, তো যার জৈব যৌগে দেখবা যত বেশি ই থাকে, আইডিয়া থাকে, সেগুলো অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে না, বুঝতে পারে আর কি। তারপরে আমি চেষ্টা করবো যে আমার বায়োলজি রিলেটেড যতটুকু আছে বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের নাভিয়া বলছে যে কার্বন 6 গ্লুকোজ এত গ্রুপ, তুমি তো ডাইরেক্ট সংজ্ঞা টঙ্গা দিয়ে ফেলছো। আচ্ছা, তাহলে এটা একটা বুঝলা। এখন কথা হচ্ছে এটা তো অ্যালডিহাইড যদি হয়, অ্যালডিহাইড, এখন অ্যালডিহাইডের জায়গায় যদি কিটোন চলে আসে, বুঝছো? অ্যালডিহাইডের জায়গায় যদি কিটোন চলে আসে, কিটোন, অ্যালডিহাইড মূলক না হয়ে এখানে কি মূলক চলে আসছে? কিটোন যদি চলে আসে, সংক্ষেপে দেখাচ্ছি। কিটোন আসলে, যখন কিটোন আর একটা অ্যালকোহলের সাথে যুক্ত হয়, তখন যে যৌগটা তৈরি হয় তাকে কিন্তু আমরা বলবো হেমি ইটাল। কিটোন যুক্ত হলে তাকে কি বলবো বলো? হেমি ইটাল, হেমি ইটাল। এবং হেমি ইটালের সাথে যদি আরো একটা কি যুক্ত হয়, অ্যালকোহল যুক্ত হয়, তখন যে যৌগটা তৈরি হবে তার নাম হচ্ছে ইটাল। তাহলে এই নামগুলো অনেকে আমরা বুঝি না বা মনে রাখতে পারি না, যাতে তোমরা মনে রাখতে পারো সেটা বলি। কারণ আমি আগেই বলেছিলাম যে গ্লুকোজ দুই ধরনের, একটা অ্যালডিহাইড যেটা অ্যালডোজ, আর একটা কিটোজ, কিটোন যুক্ত। তাহলে এখানে যদি এটা কিটোনের সাথে এই ধরনের কাজটা ঘটে, তখন কিন্তু তার নাম অ্যাসিটাল হবে না, তার নাম হবে ইটাল। আর এখানেও হেমি অ্যাসিটাল হবে না, হবে হেমি ইটাল। এটা একটু বেসিকটা মনে রাখো। এবার আসো আমরা সেই চাক্রিক স্ট্রাকচারের দিকে চলে যাই। এখন আমরা সেই চাক্রিক স্ট্রাকচারের দিকে চলে যাচ্ছি। চাক্রিক স্ট্রাকচারটা কিভাবে গঠিত হচ্ছে আমরা একটু দেখব। এগুলো মুছে ফেললাম, কেমন? আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে এই যে জিনিসটা, এর একের সাথে 5 লিখে দিয়েছে এখানে তথ্যগুলো। এখন কোনো কারণে মনে করো, কোনো কারণ বলতে এখানে অবশ্যই কারণ আছে, তোমরা নিজেরাই বলো যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে, কার্বন এবং অক্সিজেনের মধ্যে ঋণাত্মকতা কার বেশি? কার্বন এবং অক্সিজেনের মধ্যে, কমেন্ট করো, কার্বন এবং অক্সিজেনের মধ্যে ঋণাত্মকতা কার বেশি? কোনো কারণ বলতে এখানে অবশ্যই কারণ আছে, তোমরা নিজেরাই বলো যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে, কার্বন এবং অক্সিজেনের মধ্যে ঋণাত্মকতা কার বেশি? কার্বন এবং অক্সিজেনের মধ্যে, কার্বন এবং অক্সিজেনের মধ্যে কই, কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার ঋণাত্মকতা বেশি বলো? পর্যায় সারণীর 2 নং পর্যায়টা তোমাদের মনে আছে? পর্যায় সারণীর 2 নং পর্যায়ে কি কি আছে মনে আছে তোমাদের? আশা করি থাকার কথা। কি বায়োলজি থেকে আমি কেমিস্ট্রি চলে গেছি, কি কি বলো? এরকম না? আর কি আছে? তোমরা হয়তো ছন্দ দিয়েও শিখতে পারো। তাহলে 2 নম্বর পর্যায়ের মধ্যে এগুলো আছে কিনা? আশা করি তোমরা এগুলো জানো। এখন দেখো যে এদের ঋণাত্মকতা কি, যত ডান দিকে যায় তত বাড়ে। তাহলে এর ঋণাত্মকতা কত? ধরো এটা হচ্ছে 1, ধরো না আসলে 1, তাহলে প্রত্যেকটাতে 0.5 করে বাড়াও। এর ঋণাত্মকতা কত? তড়িৎ ঋণাত্মকতা 1.5। এর কত? 2। এর কত? কার্বনের কত? 2.5। নাইট্রোজেনের কত? 3। অক্সিজেনের কত? 3.5। আর এর হচ্ছে কত? 4। তাহলে কার্বনের চাইতে অক্সিজেনের ঋণাত্মকতা বেশি কিনা? কার্বনের চাইতে অক্সিজেনের ঋণাত্মকতা বেশি। তাহলে সেই জায়গা চিন্তা করলে দেখো যে এই যে কার্বন এখানে আছে এবং অক্সিজেন, তাহলে এখানে একটা মানে উজ্জ্ব টাইপের আমরা লিখে দিচ্ছি, কিন্তু লিখবে না তোমরা পরীক্ষার খাতায়। তাহলে এখানে আসলে বেসিক্যালি কার্বন, এই অক্সিজেনটা একটু বেশি ঋণাত্মক প্রদর্শন করছে, এবং কার্বনটা যখন ও বেশি ঋণাত্মক হয়ে যাচ্ছে তখন তার মধ্যে একটু ধনাত্মকের বিষয়টা প্রকাশ পাচ্ছে। তা আমরা জানি যে বন্ধন গঠনের সময় দেখা যাচ্ছে যৌগ একটু কি করছে, উত্তেজিত থাকে বা কিছু থাকে, তখন এসে এই 5 নাম্বার যে কাইরাল কার্বন আছে তার সাথে যে বন্ধনটা গঠন করছে। কিভাবে দেখো, যে এই 5 নাম্বার কাইরাল কার্বনের যে ডান পাশে OH-টা আছে, তো এখানে ও হচ্ছে কি মাইনাস, এইচ হচ্ছে কি প্লাস।
তাহলে এই প্লাস যে আকৃষ্ট হবে কার প্রতি, অক্সিজেনের প্রতি, তখন এ যে মনে করো এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এই জায়গাটা তখন কি হচ্ছে, একটা বন্ধন দিয়ে মনে করো কি হয়ে গেল, OH। দিতে পারছে কিনা একটু জানাবা পাশাপাশি। তাহলে এখানকার এই যে তড়িৎ ঋণাত্মকতার কারণে এই হাওয়ার্ড প্রজেকশনটা ঘটে। তাহলে তড়িৎ ঋণাত্মক এখানে বুঝছো যে তুমি অক্সিজেনেরটা হচ্ছে কি একটু নেগেটিভ বেশি, কার্বনটা কম, তাহলে সেই হিসাবে এখানে কার্বনের কি হচ্ছে, হাইড্রোজেন যে তখন তার সাথে একটু যুক্ত হতে চাচ্ছে। আর বলতে পারো যে স্যার এখানে তো প্লাস দিয়েছেন, এখানে প্লাস দিয়েছি যে অক্সিজেনের চাইতে ও কম এই হিসাবে দিয়েছি। এবার যে এই যে অক্সিজেনটা যেটা আছে, এখানে তো অক্সিজেন মাইনাস, এটা প্লাস আছে ধরো। এবার এই যে এর সাথে একটা এরকম স্ট্রাকচার গঠন করলো, এই যে স্ট্রাকচারটা গঠিত হলো, এটাই হচ্ছে চাক্রিক স্ট্রাকচার। এটা রিয়েল কথা। এখন এটাকে পরে বইয়ে কিভাবে করছে সেটা আমরা পরে যাচ্ছি। তো এগুলো যেহেতু সম্পূর্ণ একটু বোঝার পার্ট, দেখো তোমরা খেয়াল করে যে এই বিষয়টা বুঝতে পারলা কিনা। এখানে তেমন কিছুই নাই, কথা হচ্ছে সমযোজী বন্ধন, আমরা পরে দিয়েছিলাম দেখছো, সমযোজী বন্ধনের তড়িৎ ঋণাত্মকতা যেদিকে মানে দেখা যাচ্ছে বেশি থাকছে সেদিকে তার ঋণাত্মকতার মানটাও বেড়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ডানের দিকে বাড়তেছে। তো সেক্ষেত্রে পর্যায় সারণীর 2 নম্বর পর্যায়ে যেগুলো আছে আমরা দেখতেছি যে কার্বনের চাইতে অক্সিজেনের ঋণাত্মকতা বেশি। এই হিসাবে তার 1 নম্বর কার্বন যেটা আছে সেটা কিন্তু কাইরাল কার্বন ছিল না, এখন কাইরাল কার্বন হয়েছে বলছি আমি। তো সেখানে অক্সিজেনটা একটু ঋণাত্মকতা বেশি দেখাইছে, কার্বনটা একটু কম দেখাইছে। এই জন্য 5 নম্বর কার্বনের যে ডান পাশে হাইড্রোক্সিল মূলকটা আছে সেটার হাইড্রোজেনটা যে অক্সিজেনের সাথে যুক্ত হলো এবং কার্বন অক্সিজেনের সাথে, হ্যাঁ হাইড্রোজেন যে অক্সিজেন, ঠিক আছে, কার্বন অক্সিজেনের সাথে মিলে একটা চাক্রিক গঠন তৈরি করলো। এই চাক্রিক গঠনটাই বিজ্ঞানী হাওয়ার্ড সাহেব বর্ণনা করেছেন, এই জন্য এটাকে হাওয়ার্ড প্রজেকশন বলা হয়। তাহলে ফিশারের সাথে হাওয়ার্ড প্রজেকশনের মানে কি একটা বিশেষ পার্থক্য থাকে সেটা খেয়াল করো। যে ফিশারের যখন আমরা ফিশার মডেল তৈরি করি বা প্রজেকশন দেখাই তখন কিন্তু কখনোই 1 নাম্বার কার্বনটা কাইরাল কার্বন হয় না, কিন্তু মনে রাখবা যে হাওয়ার্ড প্রজেকশনে সব সময় 1 নাম্বার কার্বনটা কাইরাল কার্বন হয়ে যায়। স্যার কিভাবে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন হয়েছে দেখো, এখন কিন্তু কার্বনের 4টা হাত পাচ্ছ, এটা একটা, এটা একটা, 2টা, আর ফিশারে তো 3টা হাত, আমরা 4টা পাইও নাই। তাহলে এটা একটা, এটা একটা, 2টা, এদিকে একটা, 3টা দেখো, আর এই পাশে যে এইটা দিয়ে এই দিকটা এই পর্যন্ত আমি ঘিরে ঘিরে দেখাচ্ছি প্রয়োজনে, এটা একটা, এটা একটা, এই হাতটা দেখো, এই ধরো কতটুকু দেখাই, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা, আর এই একটা হাত, এই 4টা। তাহলে এই কথাটা একটু মনে রাখবা যে হাওয়ার্ড প্রজেকশনের ক্ষেত্রে সব সময় 1 নং কার্বনটা কি হয়ে যায়, অপ্রতিসম বা কাইরাল কার্বন হয়ে যায়। এখন এই কাইরাল কার্বনটা স্যার আপনি কেন তুললেন? কারণ আমাদের এখনকার টপিক হচ্ছে আসলে যে আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ, এটাকে আমরা শিখব। এটাকে শেখার জন্য আমাদের এই কথাগুলো তুলতে হলো। এই যে 3টা শব্দ তোমাদেরকে বললাম সেটা আমরা আগে শিখেছিলাম, ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। আজকে আমরা এখন শিখব আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ। তো এখানে আমার কথার সাথে তোমরা যারা পড়েছো অধ্যায়টা তাদের কিছুটা অমিল এখন তৈরি হবে, তবে আজকের ক্লাসের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এই গ্লুকোজটার নাম আমি কিন্তু এখন বলতেছি যে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ বা আলফা গ্লুকোজ, আপাতত আলফা গ্লুকোজ চিন্তা করলে হচ্ছে। তাহলে কথা হচ্ছে যে আলফা গ্লুকোজের সময় স্যার আপনি কি বলতেছেন? আলফা গ্লুকোজের সময় আমি বলছি যে 1 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিলটা আছে সেটা যদি জানা থাকে, হাওয়ার্ড প্রজেকশনের সময় 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি ডানে থাকে তাহলে সেটাকে বলা হয় আলফা গ্লুকোজ। হাওয়ার্ড প্রজেকশনের সময় 1 নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকটা যদি ডানে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? আলফা। এখন তুমি বলবা স্যার আমরা বইয়ে তো ডান বাম পড়ি নাই, বইয়ে পড়েছি কি ওপরে আর নিচে। আচ্ছা ওপরে আর নিচে আমরা কেন পড়লাম? কারণ হাওয়ার্ড সাহেব প্রথমে এভাবেই বর্ণনা করেছেন, কিন্তু পরবর্তীতে যখন এটাকে একদম চাক্রিক স্ট্রাকচারে, পিওর চাক্রিক স্ট্রাকচারে যখন এটাকে প্রেজেন্টেশন করেছেন তখন বুঝবা যে এই জিনিসটা প্রেজেন্টেশন করলে কি রকম হচ্ছে।
তাহলে আমরা এখন সেটা প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। এবং আরেকটু কথা বলে ফেলি যে এই যে এটা একটা আমরা কি পেলাম, আলফা গ্লুকোজ বা আলফা ডি গ্লুকোজ যাই বলি। তো এই আলফা ডি গ্লুকোজ কিন্তু যখন পলিমার গঠন করবে, মানে অনেকগুলো তৈরি করবে, সেই আলফা ডি গ্লুকোজ গুলো কিন্তু আমরা খেতে পারি, সেটা ভাত গঠন করে। তা আমাদের ভাতের মধ্যে যেই শর্করাটা থাকে সেটা কিন্তু আলফা ডি গ্লুকোজ। এখন এই হাইড্রক্সিল মূলকটা যদি বাম পাশে থাকতো, হাইড্রক্সিল মূলকটা যদি বাম পাশে থাকতো, তখন কিন্তু সেটা কি তৈরি করতো বলো? তখন সেটা তৈরি করতো কাঠ। তাহলে ডানে থাকলে ভাত, বামে থাকলে কাঠ। তার মানে সেলুলোজ গঠনের সময় আমরা পড়েছিলাম যে বিটা ডি গ্লুকোজ, বাম পাশে থাকলে বিটা। কিন্তু আমরা বইয়ে কি পড়ছি বলতো? ওপরে আর নিচে। সেই ওপরে এবং নিচে কেন হলো সেই বিষয়টা এখন একটু তোমাদেরকে আমি বলে ফেলি, তাহলে আজকের ক্লাসটা মোটামুটি মানে ছোট হিসাবে খারাপ হবে না। তো এইটা বোঝার জন্য তোমাকে দুইটা কথা জানতে হবে। এক নাম্বার হচ্ছে একটা সংজ্ঞা আমাদের লাগবে, যেটা হচ্ছে অ্যানোমার। তাহলে এটা বোঝার জন্য আমাদের লাগবে এখন অ্যানোমার একটা কথা। তাহলে আগে আমরা অ্যানোমারটা তোমাদেরকে একটু বলে নিই যে অ্যানোমার জিনিসটা কি। অ্যানোমার হচ্ছে, দেখো যে এই যে আমি একটা আঁকলাম, আর একটা আমি তোমাকে এমনি সংক্ষেপে বলি, তাহলে 1 2 3 4 5 6 তো এরকম এরকম হয়তো, শুধু এখানে পার্থক্য কোথায়, সেম ধরো এখান দিয়ে অক্সিজেন দিয়ে 1 নাম্বার কার্বনের সাথে করছে, শুধু এই পাশে কি H আর এই পাশে OH। এই যে দুজনের কি কোনো স্ট্রাকচারে, মানে স্ট্রাকচার বলতে দুজনের কি কোনো সংকেতে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু এখানে কি হয়েছে বলো, যে 1 নাম্বার কার্বনের ডানে যখন হাইড্রক্সিল মূলকটা, তখন সেটাকে আমরা কি বলেছি? আলফা গ্লুকোজ, এবং বামে থাকলে তাকে আমরা বলেছি বিটা গ্লুকোজ। তো দ্রবণে রিং স্ট্রাকচার গঠনের সময় লিখে দিচ্ছি অ্যানোমারের সংজ্ঞাটা। দ্রবণে রিং স্ট্রাকচার গঠনের সময়, দ্রবণে রিং স্ট্রাকচার গঠনের সময় দ্রবণে রিং স্ট্রাকচার গঠনের সময় অ্যালডোজ সুগারের 1 নং, অ্যালডোজ সুগারের 1 নং, অ্যালডোজ সুগারের 1 নং এবং কিটোজ সুগারের 2 নং, কিটোজ সুগারের 2 নং কার্বনে বা 2 নং কার্বন কি হয়ে যায়? কিটোজ সুগারের 2 নং কার্বন অপ্রতিসম হয়ে যায়। কারণ কিটোন মূলকটা 2 নাম্বার কার্বনে থাকে, তোমরা জানো, অপ্রতিসম হয়ে যায়। তাহলে দ্রবণের রিং স্ট্রাকচার গঠনের সময় অ্যালডোজ সুগারের 1 নং এবং কিটোজ সুগারের 2 নং কার্বন অপ্রতিসম হয়ে যায়। এভাবে সৃষ্ট অপ্রতিসম কার্বনকে, এভাবে সৃষ্ট অপ্রতিসম কার্বনকে এভাবে সৃষ্ট অপ্রতিসম কার্বনকেই অ্যানোমার বলা হয় বা অ্যানোমার কার্বন বলা হয়। তাহলে অ্যানোমার কার্বনের যদি কোনো সংজ্ঞা চাই, আমি যা লিখলাম লিখে দিবা বরাবর। আবার যদি উদাহরণ চাই তাহলে মনে রাখবা যে আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ হচ্ছে অ্যানোমার কার্বন, আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ হচ্ছে অ্যানোমার কার্বন। এবং এদেরকে আমরা আসলে অ্যানোমার কেন বলি? এরা আসলে বিশেষ ধরনের এপিমার। এরা মূলত কি বলতো, একটা কার্বনে কিন্তু এদের মধ্যে বাকিগুলো স্ট্রাকচার কিন্তু সেম, একটা কার্বনে পার্থক্য। এই জন্য এরা বিশেষ ধরনের এপিমার, কিন্তু এদের যে মানে পার্থক্যটা, চেঞ্জটা হয়েছে সেটা 1 নং কার্বনে হয়েছে, অ্যালডিহাইডের ক্ষেত্রে 1 নং কার্বনে। এই কারণে তাদেরকে কিন্তু অ্যানোমার বলা হয়। তাহলে 1 অ্যানোমার, এরা অবশ্যই এপিমার, বিশেষ ধরনের এপিমার, কিন্তু এদেরকে তখন কি বলা হচ্ছে? অ্যানোমার। তাহলে ওইদিকে আমি এপিমার বুঝাইছিলাম, এদিকে কিন্তু অ্যানোমার বুঝাইলাম। আচ্ছা, এবার দেখো যে চাক্রিক গঠনটা, আমরা লাস্টের দিকে চলে আসছি প্রায়। চাক্রিক গঠনটা আমাদের বিজ্ঞানী হাওয়ার্ড সাহেব কিভাবে তিনি উপস্থাপন করলেন? তো চাক্রিক গঠনটা তিনি যার থেকে নিয়েছেন, যে উপাদান থেকে নিয়েছেন, তার নাম হচ্ছে পাইরান নামক একটা যৌগ।
তাহলে চাক্রিক গঠনটা তিনি কি থেকে নিয়েছেন? পাইরান থেকে। পাইরান। তো প্রশ্ন করতে পারো স্যার পাইরানের গঠনটা কেমন হয়? পাইরানের গঠনটা কেমন হয়? পাইরানের গঠনটা হয় হচ্ছে তোমার এরকম, এই দেখো সি ও, হ্যাঁ এই যে দেখো সি সি, আবার এইদিকে সি সি, এরকম একটা স্ট্রাকচার হচ্ছে পাইরান। তো এদের মধ্যে আমরা এখন হাত তৈরি করে দিই। এই স্ট্রাকচারটা কি বলা হয়? পাইরান স্ট্রাকচার। ক্লিয়ার হয়েছে? কোনাগুলো খেয়াল করতে হবে। এই স্ট্রাকচারকে কি বলা হয়? পাইরান স্ট্রাকচার। তাহলে স্যার এখানে তো কার্বন 5টা আছে, 6 নাম্বার কার্বন কোথায়? এই যে 5 নাম্বার। কেন 5টা হলো? কারণ আগেই বলেছি যে 1 নাম্বারের সাথে 5 নাম্বারটা বন্ধন তৈরি করবে। তাহলে 6 নাম্বারটা এখানে থাকতেছে না, তাহলে 6 নাম্বার থাকতেছে কোথায়? 5-এর উপরে হাত দিয়ে 6 থাকতেছে। 5-এর উপরে হাত দিয়ে কে থাকছে? 6 নাম্বারটা থাকতেছে। তাহলে আমি এখানে যেটা দিয়েছি এটাই কিন্তু এখানে আঁকলাম, এবং এটা কাকে ফলো করে আঁকা হলো? পাইরানকে। পাইরান নামক যৌগকে ফলো করে কিন্তু এটা আঁকা হয়েছে। যেহেতু পাইরান যৌগকে ফলো করে গ্লুকোজকে আঁকা হচ্ছে, এজন্য কিন্তু এটাকে বলা হয় পাইরানোজ। এটা কি ধরনের গঠন? পাইরানোজ। কারণ শর্করার লাস্টে ওজ বসে, তোমরা জানো। এটাকে আমরা বলবো পাইরানোজ ধরনের স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারটাকে যদি এটার মতো করে আমি দিই, ভালো করে বুঝো, এটার মতো করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন আর 6 নাম্বার কার্বন। 6-এর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এবার দেখো তো এই জিনিসটা, এটাই পাকতেছি এবং ঘড়ির কাঁটার দিকে, তো এই কার্বনটা, এটা কার্বন, এখন যদি এটা ঘুরে যাই, ভালো করে বুঝো, এটা যখন ঘুরে যায় এভাবে, তাহলে ঘুরে গেলে এখন ওএইচটা উপরে না নিচে? বলো, ঘুরে যাওয়ার পরে ওএইচটা উপরে নাকি নিচে? অটোমেটিক কিন্তু এই জিনিসটা যখন ঘুরে যাবে তখন এখন কি হচ্ছে দেখো, ঘুরে গেলে এই যে OH চলে আসছে নিচে, H চলে গেছে কোথায়? ওপরে। সেম 2 নম্বরে কি আসছে বলো? OH নিচে, H কোথায় গেছে? ওপরে। 3 নম্বরে কি হয়েছে বলো? 3 নম্বরে H নিচে, OH ওপরে। 4 নম্বরে কি? তার উল্টা, তুমি দেখতে পারো, ওটার সাথে মিলাই দিতে পারো চাইলে। 4 নম্বরে কি হচ্ছে? H ওপরে, OH নিচে। আবার 5 নম্বরে যে H নিচে, মানে একটা উপরে একটা নিচে। এবার আমাদের বই যে কথাটা বলছে, তাহলে আমাদের বই যে কথাটা বললো সেটা এখন কিন্তু গ্রহণযোগ্যতা হয়ে গেল, যে গ্লুকোজের চাক্রিক গঠনে বা পাইরানোজ গঠনে যদি 1 নাম্বার কার্বনে হাইড্রক্সিল মূলকটা নিচে থাকে, 1 নাম্বার কার্বনে হাইড্রক্সিল মূলকটা কোথায় থাকে? নিচে থাকে, তখন সেটাকে বলা হয় আলফা গ্লুকোজ বা আলফা ডি গ্লুকোজ। তাহলে এটাকে আমরা কি বলবো? আলফা গ্লুকোজ অথবা আলফা ডি গ্লুকোজ। ডি কেন? যে 5 নাম্বার কার্বনটা তো বুঝতেই পারছো। তোমাকে সবাই এখন আলফা ডি গ্লুকোজটা একদম ভালোভাবে বুঝতে পেরেছো? তাহলে বলো তো, যে এটা যদি এখন আমরা বিটা ডি গ্লুকোজ আঁকতে চাই, আমাদেরকে কি করতে হবে? আবার সেম, ছোট করে আমি এঁকে দিচ্ছি, দেখো। তাহলে এই অক্সিজেন, কার্বন কার্বন, এইটা বন্ধন দিয়ে দাও, এই পাইরান স্ট্রাকচার এঁকে ফেললাম। তাহলে এবার 1 নম্বরে কি হবে বলো? 1 নম্বরের ওপরে কি যাবে এবার? OH, নিচে কি আসবে? H। 1 নম্বরের ওপরে OH, নিচে H। তাহলে এবার বাকিগুলোতে কি আমরা চেঞ্জ করেছিলাম? মনে আছে তোমাদের? বাকিগুলোতে কি আমরা চেঞ্জ করেছিলাম কিনা? বাকিগুলোতে কিন্তু আমরা চেঞ্জ করি নাই তেমন একটা, বাকিগুলোতে যা ছিল তাই থেকে যাচ্ছে। তাহলে বাকিগুলো আর চেঞ্জ আমরা করছি না। 2 নম্বরের ওপরে H, নিচে OH, কারণ এখানে তো কোনো চেঞ্জ হয় নাই, আমি তো ফাঁকা রেখেছি এগুলো। 3 নম্বরে কোথায়? ওপরে OH, নিচে H। 4 নম্বরে ওপরে H, নিচে OH। 5 নম্বরে নিচে H আর 5-এর সাথে হাত দিয়ে CH2OH। তাহলে এটাকে আমরা কি বলবো বলো? বিটা ডি গ্লুকোজ। তাহলে সবাই কি আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? কোনটা বলবো সজীব?
শোনো, যখন হাওয়ার্ড সাহেব এটাকে ওই ফিশারের মডেলটার সাথে বন্ধন গঠন করে দেখাইছে, তখন কিন্তু জিনিসটা আসলে সম্পূর্ণ চক্র বলতে যেরকম বোঝায় সেরকম কিন্তু হয় নাই, যেটা আন্তঃআণবিক বন্ধন তৈরি হয়েছে। কিন্তু এটাকে যখন পরবর্তীতে এই পাইরান মডেলটাকে বা পাইরানের স্ট্রাকচারটাকে ফলো করে আঁকা হয়েছে, তখন কিন্তু অটোমেটিক ওএসটা নিচে চলে আসছে, কারণ ঘড়ির কাঁটার দিকে। কিন্তু এইখানে ওএসটা ডান পাশে ছিল। যখন আমরা এইভাবে এঁকেছিলাম তখন ওএসটা কোন পাশে ছিল? ডান পাশে ছিল। তাহলে ডান পাশে আমরা বলবো না এখন, যেহেতু এটাই চলতেছে আমাদের বইয়ের মধ্যে, এজন্য ওএস ডানে বলবো না, ওএস নিচে এবং ওপরে এটা দিয়ে আমরা বলবো। কিন্তু আসলে প্রথম দিকে যখন এই স্ট্রাকচার গঠন হয়েছিল তখন কিন্তু ডানে বামে দিয়ে তৈরি হয়েছিল। তাহলে আমার ক্লাস শেষ করে দিচ্ছি, লাস্ট একটা সংজ্ঞা তোমাদেরকে মুখে মুখে বলে ফেলি যে স্যার যদি পরীক্ষাতে আসে পাইরানোজ কাকে বলে, আমরা কি বলবো? পাইরানোজ। পাইরানোজের সংজ্ঞাটা তোমরা বলবা যে শর্করার আকৃতি ষড়ভুজাকার, প্রায় ষড়ভুজাকার না, দেখো, যে শর্করার আকৃতি ষড়ভুজাকার এবং এর বলয়ে 5টি কার্বন অণু, 6টা কিন্তু নাই, দেখো বলয়ের মধ্যে কয়টা? 1 2 3 4 5, এবং এর বলয়ে 5টি কার্বন অণু ও একটি অক্সিজেন অণু, 5টি কার্বন অণু ও একটি অক্সিজেন অণু থাকে, এবং যেটি পাইরান নামক ইথার বলয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যেটি পাইরান নামক ইথার বলয়ের সাথে সাদৃশ্যপূর্ণ তাকে পাইরানোজ বলে। তাকে কি বলে? পাইরানোজ বলে, বা এমন চাকরিক কাঠামোকে পাইরানোজ বলে। আর একবার বলে নি লাস্ট, যে শর্করার আকৃতি ষড়ভুজাকার, দেখতেই পাচ্ছ তোমরা, এবং বলয়ে 5টি কার্বন অণু ও একটি অক্সিজেন অণু থাকে পাশাপাশি, এবং যেটি পাইরান নামক ইথার বলয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তাকেই পাইরানোজ বলে। তাহলে আমি তোমাদেরকে সংজ্ঞা বললাম এবং বেশ কিছু পয়েন্ট বলে ফেললাম। তাহলে আমরা আগামী দিন গ্লাইকোসাইডিক বন্ধন বোঝাবো বলছিলাম, গ্লাইকোসাইডিক বন্ধন বোঝাই আমরা চালু করে দিব। আচ্ছা নাবিহা, যদি থাকো এখন আমাকে একটু মেসেজ হোয়াটসঅ্যাপে জানাও তো যে এই কালকে তোমাদের প্রভাতে ক্লাস আছে কিনা, নাকি কোনো ছুটি টুটি আছে, আমি তো জানি না, একটু জানাও তো। মুছে ফেললাম, তোমরা থাকলো, সমস্যা নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।